নিশা নিশা ইয়ারে গো ইয়ারে ছিলাম বিষ্ণু মেঘে জানছিলাম মুসলমানকে পড়তে ইয়ে কি লাগা আজকের টপিক আমরা বলে পেরেছি কি পড়লাম আমরা পড়লাম হচ্ছে আমরা আমরা এখন ব্যাক কোশ্চেন পড়ব আমরা এখন পড়ব আমরা এখন পড়ব আসসালামু আলাইকুম আজকে এই ক্লাসে তোমাদের আমি এমন একটা প্রশ্ন শেখাবো যেই প্রশ্নটা ইনশাআল্লাহ যে কোনো টেস্ট পরীক্ষা বা যে কোনো প্রি টেস্ট পরীক্ষা তুমি যদি ক্লাস 9 অথবা 10 এর হয়ে থাকো এবং তোমার যদি একটা কেমিস্ট্রি বই থাকে এবং এই প্রশ্নটা আসবে না এটা বলা প্রায় 100% থেকে 80% ক্ষেত্রে দেখা যায় চলে আসে এবং বোর্ড এক্সামে 95% আমি শিওর দিয়ে বলতে পারি যে ইনশাআল্লাহ তোমার এই প্রশ্নটা আসবে সেটা কি সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি বই চ্যাপ্টার 4 এর পর্যায়বৃত্ত ধর্ম দেখো পর্যায়বৃত্ত ধর্ম আছে আমাদের টপিকের মূল টপিকের নাম কি পর্যায়বৃত্ত ধর্ম ওকে তো এই প্রশ্ন বলছিলাম আসে কেন আসে যা তোমার একটা দিয়ে দিই গত 19 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই টপিকটা 45 বার এসেছে 45 বার মানে হচ্ছে কি জানো 45টা প্রশ্ন হচ্ছে ওকে জাস্ট কতটা ইম্পর্টেন্ট সেটা বোঝার জন্য বললাম এবং এটা থেকে আসি মানে চ্যাপ্টার 4 থেকে যদি একটা প্রশ্ন হয় তাহলে কেমিস্ট্রি চ্যাপ্টার 4 থেকে যদি একটা প্রশ্ন হয় সেই প্রশ্ন হবে এই পর্যায়বৃত্ত ধর্ম থেকে এতটা ইম্পর্টেন্ট তো এই টপিকটা তোমাদের জন্য অনেক কঠিন করে লেখা থাকতে পারে বা লেখা আছে এবং অনেক কাছে শিখতে নাও পারো ঠিক আছে এটা কঠিন বুঝতে পারে বাট আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে এমনভাবে শেখাবো একদম তুমি তোমার মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন থাকতে পারে ইনশাআল্লাহ জাস্ট আমার কাজটা একটু দেখো জাস্ট আমি তোমার কাছে দুইটা জিনিস চাই একটা হচ্ছে বিশ্বাস আমার প্রতি বিশ্বাস রাখো যে তুমি আমার কাছ থেকে একটা নতুন ধারায় নতুনভাবে শিখতে পারবে এবং তুমি নিজের প্রতি নিজে বিশ্বাস রাখো তুমি যে ক্লাসটা দেখছো তুমি যেমন যে দেখছো তুমি তোমার নাম না যেমন আমি লিখছি আমি নীরব বিশ্বাস করি আমি আজকে এই টপিকটা খুব ইজিলি শিখবো এবং এই টপিকটা খুব সহজ এই কথাটা আমি যেটা বললাম তুমি সেটা সাথে সাথে বল ঠিক আছে তুমি নিজের প্রতি নিজে বিশ্বাস রাখো এবং আমার প্রতি বিশ্বাস রাখো ঠিক আছে আমাদের উভয়ের বিশ্বাসের কারণে আর একটু প্রচেষ্টার কারণে আমরা অবশ্যই শিখতে ঠিক আছে আরেকটা বিষয় মাথা ঠান্ডা রাখো আরেকটু পারো চলো শুরু করি এই পর্যায়িত ধর্ম যেটা মুছে ফেলি সেটা মুছে ফেলি ঠিক আছে তো এই পর্যায়িত ধর্ম হচ্ছে তোমার কত দেখো পর্যায়িত ধর্ম হচ্ছে প্রায় 6 প্রকার ঠিক আছে ধাতব ধর্ম আমি এখানে একটা রং করি আর হচ্ছে অধাতব ধর্ম ঠিক আছে আসো বোঝার চেষ্টা করি ধাতব ধর্ম তো অধাতব আমি বলেছিলাম না তোমাকে একদম সহজে শিক্ষিত দেখো সহজে বলতেছি এটা হচ্ছে আমাদের পর্যায় সারণী মনে করো এটা হচ্ছে বাম সাইড এটা হচ্ছে ডাউন সাইড এটা হচ্ছে উপর এবং এটা হচ্ছে নিচ অবভিয়াসলি তোমরা বুঝতেই পারছো এবং ঠিক একই ক্ষেত্রে আমরা আবারও এই সাইডে এটা হচ্ছে ডান
হচ্ছে বাম, হচ্ছে ডান, হচ্ছে উপর, আর এইটা হচ্ছে নিচ। ঠিক আছে, এখন এই পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে গেলে কি হয়? বাম থেকে ডানে গেলে হ্রাস পায়। কি পায়? হ্রাস পায়। কি হ্রাস পায়? এই ধাতব ধর্মটা যে আছে সেটা হ্রাস পায়। ঠিক আছে, আর উপর থেকে নিচে গেলে কি পায়? বৃদ্ধি পায়। ঠিক আছে, আর এইটার ক্ষেত্রে হচ্ছে, দেখো এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে হ্রাস পায়, আর বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আমি এইটা কিভাবে মনে রাখবো, তাই না? এই একটা প্রশ্ন হয় না, মনে আসে, তাই না? দেখো, তোমাদের আমি যে দুটা জাস্ট চার্ট দেখালাম, এই চার্টে তোমাদের বলে দিয়ে প্রায় 5-6টা করে অনেক বড় করে, এর কারণে আমরা করতেছি। তো আমার আজকে কাজ হচ্ছে তোমাকে কোডটা আগ্রহী করা এবং তোমার ভিতরে পরীক্ষা অ্যান্সার করতে যতটুকু দরকার, এই যে পরীক্ষার প্রশ্ন আসবে ওই প্রশ্নের অ্যান্সার করতে তোমার যতটুকু প্রয়োজন, সেই অতটুকু আমরা তোমাকে বুঝিয়ে দেওয়া। ঠিক আছে, তুমি যেন লিখতে পারো স্বাবলম্বী করে তোমার উত্তর। ঠিক আছে, দেখো আমরা জানি এটা কি, আমি কি হয়েছে, এটা পর্যায় সার দিয়েছি। তো পর্যায় সারণী অবভিয়াসলি বাম থেকে আছে, ডান থেকে আছে, উপর আছে, নিচ আছে। ঠিক আছে, তো এই অর্ধ ধর্ম ক্ষেত্রে কি হয়, যদি আমরা বাম থেকে ডানে যাই তাহলে কি বৃদ্ধি পায়, আর যখন আমরা উপর থেকে নিচে যাই তখন সেটা হ্রাস পায়। তুমি দেখো তোমরা একটু স্কিপ করো, এখন জাস্ট অর্ধ ধর্মকে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, বোঝার ট্রাই করো। ঠিক আছে, দেখো অর্ধ ধর্মটাকে আমি আবার একদিন বলছি যে পর্যায় বাম থেকে ডানে গেলে কি পায়? বৃদ্ধি পায়। উপর থেকে নিচে গেলে হ্রাস পায়। এটা স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারি। কিভাবে? যে কোনো কিছু অধঃপতন হয়েছে মানে সে উপরে ছিল, সে ধনী ছিল, কিন্তু সে এখন গরিব হয়ে গেছে, উপর থেকে নিচ চলে গেছে। এটা স্বাভাবিক, আমাদের দৈনন্দিন জীবনে যা করে থাকে তাই। সাথে একটা কি আমরা মিল দিতে পারছি যে উপর থেকে নিচে গেলে হ্রাস পায়, স্বাভাবিক। কি সে উপরে ছিল, সে এখন নিচে চলে গেছে, তার অধঃপতন হয়েছে। অধঃপতন হয়েছে মানে সে অবশ্যই হ্রাস পেয়েছে। ঠিক আছে, সে ধনী ছিল, সে গরিব হয়ে গেছে। ঠিক আছে, কেন হ্রাস পেয়েছে? তার টাকা কি হ্রাস পেয়েছে, তার টাকা তো কমে গেছে। ঠিক আছে, যত উপর থেকে নিচে যাবে কমে যাবে অথবা হ্রাস পাবে। আর যত বাম থেকে ডানে যাবে, ঠিক আছে, যখন তুমি এটা মনে করতে পারছো যে উপর থেকে নিচে হ্রাস পাবে, সুতরাং আমাদের দুইটা যে কখনোই এক হবে না। এটা যদি হ্রাস হয় এটা বৃদ্ধি হবে, এটা যদি হ্রাস হয় এটা বৃদ্ধি হবে। ঠিক আছে, আর এটা যদি হ্রাস হয় ওইটা হচ্ছে বৃদ্ধি হবে। ঠিক আছে, তো তুমি যখন হ্রাস এই বিষয়টা তুমি নিজের মনের মধ্যে ঢুকিয়ে ফেলছো, তখন কি ওটা অটোমেটিক তোমার মনে করবে যে যেহেতু এটা হ্রাস, তখন এটা কি বৃদ্ধি, যে বাম থেকে ডানে গেলে কি বৃদ্ধি পায়। ঠিক আছে, কি বৃদ্ধি পায়? আমাদের অধাতব ধর্ম বৃদ্ধি পায়। ঠিক আছে, এখন এবার আসো, ঠিক কথাটা একটু খেয়াল করো, এটা যেহেতু অধাতব, অধাতব, সুতরাং কি অ মানে যে আমরা যে নেগেটিভ অর্থ প্রকাশ করছি, ধাতব ধর্মের এটা বিপরীত কি, দিক হচ্ছে কি অধাতব। সুতরাং এই অধাতব ধর্মের বিপরীত দিকটা হবে কি ধাতব। ধাতব ধর্মের ক্ষেত্রে দেখো বাম থেকে ডানে গেলে কি হবে? হ্রাস হবে। কেননা কি আমরা দেখেছিলাম অধাতব ধর্ম উপর থেকে নিচে গেলে হ্রাস পায়, কিন্তু যেহেতু এটা বিপরীত, অধাতব ধর্মের বিপরীত কি ধাতব ধর্ম, সুতরাং এটা কি হবে, এটা বাম থেকে ডানে গেলে হ্রাস পাবে আর উপর থেকে নিচে গেলে বৃদ্ধি হবে। কারণ কি বিপরীত সম্পর্ক। কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এটা মনে থাকবে না, জাস্ট আবার আমার সাথে একটু মনে মনে করো যে ধাতব ধর্ম, অধাতব ধর্ম। ধাতব ধর্ম যেটা, তার বিপরীত, তার শত্রু হচ্ছে কি অধাতব ধর্ম। আমরা দেখতে পেয়েছি যে অধাতব ধর্মের ক্ষেত্রে কি হয়, অধাতব ধর্মের ক্ষেত্রে বাম থেকে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে কি হয়, বাম থেকে ডানে গেলে কি হয়, বাম থেকে ডানে গেলে হচ্ছে বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচে গেলে কি হয়, অধঃপতন হয়, অর্থাৎ হ্রাস পায়। ঠিক আছে, সে ধনী ছিল, ধনী থেকে কি কি হচ্ছে, গরিব হয়েছে। সুতরাং কি হয়েছে, তার টাকা কমে গেছে, তার সম্পদ কমে গেছে, হ্রাস পেয়েছে, সম্পদ হ্রাস পেয়েছে। সুতরাং উপর থেকে নিচে গেলে কি হবে, হ্রাস পায়, আর বাম থেকে ডানে গেলে কি বৃদ্ধি পায়। কোন ক্ষেত্রে? অধাতব ধর্মের ক্ষেত্রে। ঠিক আছে, তো আমরা যেহেতু জানি
যে অধাতব ধর্ম হচ্ছে ধাতব ধর্মের বিপরীত। সুতরাং ধাতব ধর্ম কি হবে? ধাতব ধর্ম হবে পর্যায়ক্রমে বাম থেকে ডানে গিয়ে হ্রাস পায় এবং উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায়। ঠিক আছে, আমি যে কথাগুলো এখন বললাম তুমি একটু আমার ক্লাসটা পজ করে নিজে নিজে বলার ট্রাই করো। ঠিক আছে, আসো এটা কেন বলা। এবার আসো, আমরা বলছিলাম না যে পর্যায়বৃত্ত ধর্ম ভাইয়া কত প্রকার, কত প্রকার সেটা বলবো না, বাট আমাদের বইয়ে 6 ধরনের দেওয়া আছে। কয় ধরনের? 6 ধরনের। ঠিক আছে, আমরা 6 ধরনের শিখি, একটা শিখে নিলাম, দুটো শিখে নিলাম। এবার আসো, এই যে এই দুটো শিখতে পারলেই বাকি 4টা শিখতে হবে। বলছিলাম তাহলে অধাতু ধর্মের যা দেখো, এই অধাতু ধর্মের সাথে আমার কার কার মিল আছে? এই অধাতু ধর্মের সাথে আমি করতে পারি একাই। কি প্রবলেম? প্রবলেম তো সেটা একাই আমরা লিখি। এই অধাতু ধর্মের সাথে আমাদের মিল হচ্ছে কি জানো তা? আমাদের মিল রয়েছে হচ্ছে প্রথমত ইলেকট্রন, আসক্তি। ঠিক আছে, দ্বিতীয়ত আমাদের মিল রয়েছে হচ্ছে আয়নীকরণ শক্তি। তৃতীয়ত আমাদের মিল রয়েছে কার? তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে ভাইয়া, আর এই ধাতব ধর্মের সাথে আমাদের যা মিল রয়েছে সে হচ্ছে কি, সে হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। ব্যাসার্ধ বা আকার। ঠিক আছে, বুঝতে পারছো? তো দ্যাটস মিন কি? দ্যাটস মিন হচ্ছে তুমি যদি এই ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম শিখো, তোমার কি 6টাই শিখে গেছে। ঠিক আছে, কেমন? ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে পরমাণুর নাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে এবং পরমাণুর উপর থেকে নিচে নামলে হ্রাস পাবে। আয়নীকরণ শক্তি তড়িৎ ক্ষেত্রে ঠিক একই রকম নিয়ম। ঠিক আছে, আর পারমাণবিক ব্যাসার্ধ বা আকারের ক্ষেত্রে, ঠিক আছে, এইটার ক্ষেত্রে ঠিক ধাতব ধর্মের মতো সেম উল্লেখিত সেম। ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? এখন আসো, আমরা এটা একটু জেনে গেলাম। এখন আমরা পরীক্ষা যখন আসে অনেক সময় সংখ্যা লেখার প্রয়োজন হতে পারে, আমরা সংজ্ঞাটি যাবো। এই যে ধাতব ধর্ম দেখতে পাচ্ছ, এই ধাতব ধর্ম, এই ধাতব ধর্ম কাকে বলে? প্রশ্ন আসলে আমরা যদি ওল্ড ফর্ম, ওল্ড হচ্ছে আধুনিক পদ্ধতি না, আধুনিক পদ্ধতি ছাড়া হবে যেই জিনিসটা কি, যেই জিনিসটা একটু দেখো, যে জিনিসটা কি ধাতব সেটাই হবে এটা ঝমঝম শব্দ করে। ঠিক আছে, আচ্ছা তোমরা এটা দরকার, তুমি আধুনিকটা শিখো, আধুনিকটা শিখে তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, বোঝার জিনিস হচ্ছে আধুনিকটা বলতে তোমার কিছু বোঝার জিনিস জাস্ট বলতে হবে হয়েছে। আধুনিকটা হচ্ছে তাদের জন্য হচ্ছে ওই সব কি পরমাণু বা মৌলগুলো যেগুলো হচ্ছে তোমার কি করে জানো, যেটা আচ্ছা আমার তো বোঝা নাম হচ্ছে টাইপ, তোমাদের একটু বোঝানো। আদত হচ্ছে ওই সব বিষয়গুলো যেগুলো কিনা, যেগুলো কিনা কি আমাদের ইলেকট্রন বিন্যাস করার পর, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর, আচ্ছা এটা হচ্ছে ঠিক আছে,
যদি তোমরা নোট করে ফেলেছো তাহলে কোনো অসুবিধা নেই, তোমরা ক্লাসটা পজ করে ঠিক আছে। আমরা যা পড়ছিলাম হচ্ছে পর্যায় বৃত্ত ধর্ম, ঠিক আছে। দেখো আমি কি বলছিলাম, ধাতু ধর্ম কি, তোমাদেরকে সে বিষয়ে জানতে হবে ধাতু জিনিসটা কি। ধাতু মূলত হচ্ছে এসেছে ধাতু থেকে। এখন পর্যায় সাথে তোমরা জানো কিছু মৌল আছে যেগুলিকে আমরা ধাতু হিসেবে চিনি, ঠিক আছে। আর কিছু মৌল আছে অধাতু, অধাতু মৌল আছে। তো যেগুলো হচ্ছে অধাতু তারাই হচ্ছে অধাতু। মূলত অধাতু থেকে এই শব্দ থেকে অধাতুদের জন্ম হয়েছে, বুঝতে পেরেছো? আচ্ছা না, ধাতু আমরা ধাতু কি বলবো, ঠিক আছে। যে মৌল কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর বা কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যদি 1, 2, 3টি মৌল থাকে তখন সর্বশেষ কক্ষপথে সেটা হচ্ছে কি সেই মৌলকে আমরা কি বলবো, ধাতু বলবো, ঠিক আছে। সেই মৌলকে আমরা কি বলবো, ধাতু বলবো। তো যেহেতু ধাতু বলবো এবং ওই মৌলটা হচ্ছে কি ধাতু মৌল হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর যে মৌলগুলো সর্বশেষ কক্ষপথে 5, 6, 7, ঠিক আছে, থাকবে কি থাকবে, ইলেকট্রন থাকবে। ওই মৌলগুলো কি অধাতু, ঠিক আছে। এবার একটা মৌল উদাহরণ হতো বড় মৌল হচ্ছে যেমন সোডিয়াম, সোডিয়াম এর ইলেকট্রন কত, 11টা। আমরা এই মৌলের প্রথম কক্ষপথে দুটো থাকবে, তারপরে 8টা থাকবে, তারপরে একটা থাকবে, তাই না। যেটা দেখতে পাচ্ছি এটা সর্বশেষ কক্ষপথ হচ্ছে নাম্বার 1, হচ্ছে নাম্বার 2, হচ্ছে নাম্বার 3, অথবা এই 1কে তোমরা বলতে পারো K, তারপর L, M, ঠিক আছে। এই সর্বশেষ কক্ষপথ আমরা দেখতে পাচ্ছি কি, সর্বশেষ কক্ষপথ আমরা দেখতে পাচ্ছি যে একটা আছে, অবভিয়াসলি সোডিয়াম। এছাড়া ধাতু কিনা একটা ইজি ওয়াইস আছে, কিছু কিছু সীমাবদ্ধতা আছে, ব্যতিক্রম কিছু আছে। সে হচ্ছে মৌলিক শেষে যদি উচ্চারণ হয় সেটা হচ্ছে কি ধাতু, সেটা কি হবে, ধাতু হবে। এটা পুরো আসল কমপ্লিট হয়, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ঠিক আছে। এবার অধাতু একটু উদাহরণ দেবো। অধাতু উদাহরণ হচ্ছে দেখো তো 17 এটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, কত কক্ষপথ, দুটি কক্ষপথ, তিনটি কক্ষপথ। তো প্রথম কক্ষপথে থাকবে কয়টা, একটা, দুইটা, দুইটা, ওটা হচ্ছে 2 আর 10
বন্ধ আছে, আর একটা তোমার সবটা বন্ধ না। এই যে সাতটা আছে সেটা কি? এটা হচ্ছে একটা অধাতু। কি ওই এটা কারণ কি সর্বশেষ কক্ষপথে কতটা আছে? কতটা আছে? 7টি। আচ্ছা আমরা এখান থেকে বুঝতে পারি যদি একটা আছে সেটা কি দিয়ে দিবে, তো আমরা এখান থেকে ধাতুর সংখ্যা নিতে পারি যে মৌল ইলেকট্রন বিন্যাস করার পর তার সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকে অথবা দুইটি অথবা তিনটি, এবং ওই মৌলটি যদি তার ইলেকট্রন অন্যকে দিতে পারে, ঠিক আছে, বা এটা সহজভাবে সম্ভব যে যে মৌল ইলেকট্রন ত্যাগ করতে পারে তাকেই ধাতু ধর্ম, তাকে ধাতু বলে, ঠিক আছে। ধাতু ধর্ম বলতে তখন আমরা কি বলবো? ধাতু ধর্ম হচ্ছে ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা। কি হলো? ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা, ঠিক আছে। আর অধাতু ধর্ম হচ্ছে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা। তাহলে কি এটা কি এই কোনটি গ্রহণ করতে পারবে আর এই ত্যাগ করতে পারবে? সাথে করতে পারবে না, সে একটা গ্রহণ করতে পারবে, ঠিক আছে। আমরা এখান থেকে কি করতে পারি? এই যে এই সোডিয়াম একটা আছে, এটা আমরা এখানে দিতে পারি, এখানে দিলে কি হবে? সে গ্রহণ করে ফেলবে। সে কি গ্রহণ করবে আর সে কি ত্যাগ করবে? তো আমরা এখান থেকে বলতে পারছি সোডিয়াম কি করতেছে? এই যে সোডিয়াম ত্যাগ করবে, আর এই যে অধাতুটা কি গ্রহণ, তাই না? বুঝতে পারছি ক্লিয়ার বিষয়টা? এবার আমরা কি বুঝতে পারলাম? ধাতু ধর্ম মানে হচ্ছে এই যে ধাতু ধর্ম, এই ধাতু ধর্ম মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা। আর অধাতু ধর্ম মানে কি? অধাতু অধাতু ধর্ম হচ্ছে কি? অধাতু ধর্ম হচ্ছে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতাকে আমরা অধাতু ধর্ম বলি, ঠিক আছে। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার হলে আমরা এটা মুছে ফেলবো। আমরা ধাতু ধর্ম বুঝলাম, অধাতু ধর্ম হলো এখন বলে সেটা বলবো। মানে এখন ইলেকট্রন আসক্তি নামে একটা বিষয় আছে, সেই একটি বোঝার চেষ্টা করি। দেখো ইলেকট্রন আসক্তি মানে দেখা যাচ্ছে কিনা? ইলেকট্রন আসক্তি হচ্ছে কার মতো জানো? ইলেকট্রন আসক্তিটা হচ্ছে আমাদের ওই যে অর্থ ধর্ম আছে, এটা তো আমরা চিত্র ক্ষেত্রে দেখলাম, অর্থাৎ ধর্ম ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি, ঐচ্ছিকতা, আয়নিক শক্তিগুলো মিল আছে, এবং ওই যে অধাতু ধর্মের সাথে ইলেকট্রন আসক্তি মিল আছে। কি ইলেকট্রন আসক্তি মান আমরা অধাতু ধর্ম কি করেছিলাম যে অধাতু ধর্ম হচ্ছে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা, গ্রহণ করার ক্ষমতা করেছিলাম। ঠিক ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে সেটা কি হলো? এক মোল ইলেকট্রন, এক মোল ইলেকট্রন, এক মোল বিষয়টা কি? এই মোল বিষয়টা কি তোমরা ষষ্ঠমতে যখন বলবা তখন বুঝতে হবে, বাট আমি একটা জাস্ট বেসিক ধারণা দিয়ে রাখছি, দিয়ে রাখবো তোমাদেরকে। এক মোল ইলেকট্রন, এক মোল ইলেকট্রন বলতে সরি, এক মোল ইলেকট্রন গ্রহণ করতে
যে শক্তির প্রয়োজন হয় ওই পরিমাণ শক্তিকে ওই পরিমাণ শক্তি শক্তি হলো কি শক্তি হলো কি আমার ইলেকট্রন ঠিক আছে, বুঝতে পেরেছি? অর্থাৎ এখন আমাদের একটা বিষয় লাগাতে হবে, গ্যাসীয় অবস্থা। কি লাগাতে হবে? গ্যাসীয় অবস্থা। কি গ্যাসীয় অবস্থায় ইলেকট্রন গ্রহণ করে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, ওই শক্তির পরিমাণকে আমরা কি বলে থাকি? ইলেকট্রন আসক্তি বলে থাকি। ঠিক আছে, ক্লিয়ার? ওই যে আমরা দেখেছিলাম সোডিয়াম সোডিয়াম একটা ইলেকট্রন কি করে, একটা ইলেকট্রন ত্যাগ করে, এবং ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে। দেখো আমাদের রসায়ন ক্ষেত্রে প্লাস মানে হচ্ছে কি, সে প্লাস মানে কি, আমরা পজিটিভ জানি। পজিটিভ মানে কি, ধনী ধনী কারা? যারা দান করে, দানশীল। ঠিক আছে, তাহলে বুঝলাম কি, যদি ইলেকট্রন দান করে অর্থাৎ ত্যাগ করে, তারা কি হবে? প্লাস চিহ্ন। আর নেগেটিভ চিহ্ন হবে আমি যাতে না বুঝবো, আমি এটা দিয়ে একটা দিই, তুমি বুঝতে সুবিধা হবে, তাই না? কি বলো? নেগেটিভ নেগেটিভ এখন নেগেটিভ কারা? যারা ঋণী। ঠিক আছে, যারা ঋণী তারা তো নেগেটিভ। ঋণী মানে কি? ঋণী মানে হচ্ছে যারা টাকা গ্রহণ করে। ঠিক আছে, যারা গ্রহণ করে তারা কি হবে? তারা হবে ঋণাত্মক চিহ্ন। ঠিক আছে, সুতরাং যেহেতু ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, সুতরাং ক্লোরিন হবে কি মাইনাস, আর সোডিয়াম হচ্ছে দান করে, ত্যাগ করে। বুঝতে পেরেছ? ঠিক আছে, তো এই যে ক্লোরিন, যে এই ক্ষেত্রে যে ক্লোরিন যে একটা ইলেকট্রন গ্রহণ করে, এই যে ইলেকট্রন গ্রহণ করতে তার যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়েছে, ওই শক্তির পরিমাণটাকে কি বলে? ইলেকট্রিক শক্তি বলে। ঠিক আছে, আর এবার আসো এই সংখ্যা এখন এই ক্ষেত্রে বিশেষে নাও হতে পারে। এখানে কি হবে? আমাদের একটা শর্ট দিয়েছিলাম, ভাইয়া ঘেঁষি অবস্থা ক্ষেত্রে সেটা পরিণত ঘেঁষি অবস্থা হয়, এই জন্য কি করতে হবে? ঘেঁষি অবস্থা ক্লোরিন ত্যাগ করে তখন সেটা হলো কি, জাস্ট তোমাকে বুঝার জন্য বললাম, কিন্তু এই ঘেঁষি অবস্থা হয়েছে আমরা কি গ্যাস নিতে হবে, গ্যাস নিতে হবে। আবার আসলে বুঝতে পারলাম, যাই হোক আমরা বুঝছি, তাই না? বুঝলো যে ইলেকট্রন আসক্তি মানে, ইলেকট্রন আসক্তি মানে আমি আবার একটু রিক্যাপ করি। ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো অণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে, এক মোল ইলেকট্রন গ্রহণ করে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয়, তাকে আমরা কি বলবো? ইলেকট্রন আসক্তি বলবো। এখন মোল জিনিসগুলোকে বল বুঝিয়েছিলাম বা বুঝাই, মোল জিনিসগুলো সবাইকে বোঝার চেষ্টা করি। ঠিক আছে, মোল হচ্ছে একটা পরিমাণকে বোঝায়, একটা নির্দিষ্ট পরিমাণকে বোঝায়, নির্দিষ্ট পরিমাণকে বোঝায়। আচ্ছা ঠিক আছে, তোমরা বুঝে নিও। এখন আমরা বলি না, এক হালি ডিম আছে মানে কি, নির্দিষ্ট হচ্ছে চাপটা, এক ডজন ডিম, তাই
হাইড্রোজেন কলম 12, ঠিক এই 1 মোল সমান হচ্ছে 6.622 6.0 6.022 into 10 to the power 23 সেটা কি হতে পারে? সেটা কি হতে পারে? সেটা হতে পারে পরমাণু, সেটা হতে পারে ইলেকট্রন, সেটা হতে পারে আয়ন, সেটা হতে পারে অণু। ঠিক আছে, তবে এটা বিষয়টা এখন জাস্ট কেউ একটু খেয়াল রাখো আসলে এত কিছু এখন প্রয়োজন নেই, তোমরা খুশি তো তুমি পড়বা যে আসলে মূল জিনিসটা কিন্তু মূল জিনিসটা একটা নির্দিষ্ট পরিমাণ ধরে রাখো, এটা এতটুকু বুঝেছো। ঠিক আছে, তো আশা করি বুঝছো। আমরা এখন পরের বিষয়টা যাবো, সেটা হচ্ছে কি আয়নীকরণ শক্তি। ঠিক আছে, কি যাবো আমরা? আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি তাহলে দেখো এতক্ষণ যেগুলো পড়া আছে সেগুলো কিন্তু সংখ্যা। আমাদের মেইন পড়া কিন্তু প্রথম 10 থেকে 15 মিনিটের মধ্যে হচ্ছে এই চার, এই দুটো চারটি হচ্ছে আমাদের মেইন। আর হচ্ছে সংখ্যা যেগুলো জন্য এবং কিন্তু বেসিক দেওয়া আছে, তবে আরও বেসিক আছে, তো বেসিক নয়, একচুয়াল বেসিক আর একচুয়াল বেসিক জানতে হলে আমাদের তাদের সমাধি হয়। যদি তোমরা চাও তাহলে কমেন্ট করতে পারো, আমরা বলতে পারবো আয়নীকরণ শক্তি। ঠিক আছে, আয়নীকরণ শক্তিটা কি? আয়নীকরণ শক্তিটা হচ্ছে ওই যে বলছিলাম গ্যাসীয় অবস্থায়, এই আয়নীকরণ শক্তির গ্যাসীয় অবস্থায়, গ্যাসীয় অবস্থায় আমরা ওইটার সাথে রিলেট করি, গ্যাসীয় অবস্থা আমরা লিখি না ঠিক ওটার মতো। কিন্তু এখন নতুন একটা জিনিস যোগ করি, সেটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা, অর্থাৎ টেম্পারেচার, তাপমাত্রায় এক মোল, ঠিক ওইটার মতোই, বা ওটা কি ছিল একটু গ্রহণ ছিল তাই না, বাট এটা হলো এক মোল ইলেকট্রন ত্যাগ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় ওই পরিমাণ শক্তিকে কি বলে? আয়নীকরণ শক্তি বলে। ঠিক আছে, নতুন করে জিনিস যোগ হলো, এই যে নির্দিষ্ট তাপমাত্রা গ্যাস তাপমাত্রার লক্ষ্যটা জিনিস, আর এটা কি ওটা ছিল গ্রহণ, এটা হচ্ছে ত্যাগ। ইলেকট্রন আসক্তির বিপরীতকে আয়নীকরণ শক্তি। দেখো তোমরা মনে রাখো যে ব্যাস লিখতে পারো যে আসলে ভাইয়া কোনটা ত্যাগ আর কোনটা গ্রহণ সেটা বুঝতে পারবে। আয়নিক শক্তি যে ত্যাগ এটা বুঝবে কেউ, আয়নিক আসক্তি যে গ্রহণ সেটা বুঝবে কেউ। মনে রাখা যায় ছোট্ট ছোট্ট তোমাদেরকে আমি যেভাবে আমি মনে রেখেছি সেখানে ফিক্স করছি, দেখে দিচ্ছি। দেখো আয়নীকরণ, ইলেকট্রন নাম কি? সেটার নাম কি? ইলেকট্রন, ইলেকট্রন আসক্তি, তাই না? এই যে ইলেকট্রন আসক্তি, এই ইলেকট্রন আসক্তি মানে কি? তার একটা টান কি আছে, টান আছে, রাইট? সে কি, সে কাউকে পেতে চায়, সে খুব আকর্ষিত হচ্ছে, সে আকর্ষণ, যে লাল আর সবুজ আকর্ষণ হচ্ছে, সে কি আকর্ষিত হচ্ছে, সে কি কাউকে পেতে চাচ্ছে, সুতরাং কি সে গ্রহণ করবে, সে কি করবে? গ্রহণ করবে। লাল সবুজ বললাম, তাহলে লাল সবুজ কি বলবো? গ্রহণ করবে। ঠিক আছে, আর যেহেতু এটা বিপরীত সেটা সেটা দেখো আমি বুঝতে পারছি। ঠিক আছে, আসক্তি যেহেতু সেটা কি এখন আসক্তি, আসক্তি আসক্তি মানে কি কাউকে পেতে যাচ্ছে, সে কি সে কাউকে গ্রহণ করতে যাচ্ছে। ঠিক আছে, এটা ধরা করতে পারবে। গ্যাসীয় অবস্থায় নির্দিষ্ট তাপমাত্রায় এক মোল ইলেকট্রন গ্রহণ করতে, সরি ইলেকট্রন ত্যাগ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আমরা বলছি যে আয়নীকরণ শক্তি। কি হবে রাখলাম, জাস্ট সিম্পল একটা বিষয়, তোমরা আয়নীকরণ শক্তির মানে বলবে যে গ্যাসীয় অবস্থায়, সুতরাং কি গ্যাস আছে এখানে। ঠিক আছে, এবং নির্দিষ্ট তাপমাত্রা আছে, টেম্পারেচার আছে, টেম্পারেচার আছে, তারপর হচ্ছে আরেকটা জিনিস আছে এখানে কি ইলেকট্রন ত্যাগ আছে। ঠিক আছে, মূলত বিষয় হচ্ছে এইটাই, মূল বিষয় হচ্ছে এখানে ইলেকট্রন ত্যাগ। কেমন একটা পাবো
ঠিক আছে, আমরা এটাও বুঝলাম। এখন আসো আমরা তড়িৎ চুম্বকীয় বল। আচ্ছা, আজকে আর তড়িৎ চুম্বকীয় না হয় নাকি বোরিং? আচ্ছা, আজকে না হয় আমি কি করবো, আজকে যাচ্ছে একটা প্রশ্ন লিখি, সেই প্রশ্ন সলভ করে প্রশ্ন আসবে যে তোমাকে এখানে দেওয়া থাকবে এক্স একটা মৌল, ওই মৌলের এগুলো থাকবে, এবং ওয়াই একটা মৌল, এই মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। কিন্তু আমি দুটোকে দেখি, দুটো আবার দেখাচ্ছি। বলা থাকবে তাদের মধ্যে ইলেকট্রন আসক্তি কার বেশি, ইলেকট্রন আসক্তি কার বেশি। অথবা থাকতে পারে, থাকতে পারে আসক্তি ক্রম লেখক। ঠিক আছে, তুমি কি করবা, আমার কিছু করবো, সেটা থেকে বলা যায় যেটা দেখো বুঝে গেছে। আমরা এখানটা সলভ করি, আমরা এখান থেকে এই প্রথম তুমি করবা, প্রথম লিখবা যে দুইটা গরু হতে পারে, ঠিক আছে, অথবা ঘোড়া হতে পারে। তো তোমরা যেই প্রশ্নের থাকবে যেই প্রশ্ন থাকবে এটা মনে করো 4-এর ঘর, ঠিক আছে, কত নম্বরে 4 নম্বর, ঠিক আছে। তোমরা কি করবো, এবার লিখবা 4 বাই দিয়ে করে নেবা, ঠিক আছে। ইউনিক পদ্ধতি, এইভাবে আমি লিখলাম, তুমি করা, ঠিক আছে। কারণ কত শুরু ওটা ঘোরাও হতে পারে, ঠিক আছে। ধরো আমরা উত্তর লিখতে চাই, আমরা উত্তরে দিতে পারে যে প্রশ্নটা একটু ট্র্যাক করা লাগবে, বেশি সবুজ কালি দিই, যেহেতু এক্স এখানে পরমাণু সংখ্যা বোঝানো যাচ্ছে, পারমাণবিক সংখ্যা এলিভেন। আমি বলছি তোমরা, আমি জাস্ট বুঝে গেছি তুমি লিখতে পারবা এলিভেন। তার মানে কি, মনে হচ্ছে কি সোডিয়াম, এবং ওয়াই যেহেতু 17, এটা মনে হবে কি পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, সুতরাং এই 17 পারমাণবিক সংখ্যা 17, সুতরাং আমরা এই মৌল বলতে পারি ক্লোরিন, ঠিক আছে। এখন আপনাকে দেখো, এটা কেউ বলে এই চিত্র তোমাদের শিখেছি, এই চিত্র তো তাও কে রাখবে, তুমি চাইলে দেখো নতুন চিত্র শিখেছি, তখন শিখবে লেখবা, লেখা পরে লেখবা যে নিচে বিস্তারিত ব্যাখ্যা সহ যা হলো যে সোডিয়াম যেই মৌলটার ইলেকট্রন আসক্তি বেশি সেটা লাগবা, নিচে ব্যাখ্যা সহ বিস্তারিত ব্যাখ্যা সহ দেওয়া হলো যে সোডিয়াম থেকে ক্লোরিন এর ইলেকট্রন আসক্তি এক জায়গায় গিয়ে লাগবা, কম বা বেশি কিন্তু হয় না, ঠিক জানবো তোমাকে শুনতে লিখতে হবে, এটাই ক্লাস করে সিরিয়াসলি লেখা। এটা আমি ভিডিও, ঠিক আছে, লিখে লিখে বেশি লাগবে, এটা আসক্তি বেশি রকম ফাঁকা রাখো, একটু ফাঁকা রাখো, বেশি রকম লেখা ছোটটুকু জায়গা পাতা থাকে বেশি, ঠিক আছে। এখন দিয়ে লেখা হচ্ছে প্রথম পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট, ঠিক আছে। আমরা চাইলে খাতার মধ্যে একটা লিখে যাবো, ঠিক আছে। সেকেন্ডে আমরা কি লিখবো, সেকেন্ডে আমরা লিখবো হচ্ছে, আমরা কি করবো জানো, আমরা হচ্ছে যেহেতু আমাকে বলছি ইলেকট্রন আসক্তি কথা, আমরা সুন্দর করে, ঠিক আছে, ইলেকট্রন আসক্তি সংখ্যাটা লিখবো, ইলেকট্রন আসক্তি কাকে বলে লিখবো, ইলেকট্রন আসক্তি হলো, আমরা জানি আমরা জানি ইলেকট্রন আসক্তি হলো যে গ্যাসীয় অবস্থায় এক মৌল ইলেকট্রন গ্রহণ করতে যে পরিমাণ শক্তির ভিতরে প্রয়োজন হয়, ওই পরিমাণ শক্তি আমরা কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপর দেখবা আমরা জানি পর্যায় সামনে বাম থেকে ডানে, ঠিক আছে,
আচ্ছা এটা একটু না সেকেন্ডের কথা অনেক সেকেন্ড চিত্রটা কি করবা চিত্রটা চিত্রটা আঁকিক মডেলের সব কিছুর দিক থেকে সুবিধা হবে স্যারের জন্য সুবিধা হবে 15 নাম্বার অনুযায়ী ঠিক আছে বাউন্ডার ওপর নিচ ঠিক আছে এটা হচ্ছে এবার দিয়ে দিবা কি দেখি এটা কিন্তু অবভিয়াসলি পেন্সিল দিয়ে আঁকবা রাশ সিলেক্ট চিত্র ইলেকট্রন আসক্তি হ্রাস বৃদ্ধি ইলেকট্রন আসক্তি ধর্ম ঠিক আছে এটা লিখতে হবে আচ্ছা এটা সেকেন্ড হয়ে গেল তারপর থার্ডে তোমরা কি লেখা রাখবে থার্ড একটা লেখ একটু গ্যাপ দিবা ঠিক আছে আমি এটা কিন্তু নিয়ে যাচ্ছি কোনো জায়গা নাই তোমরা দেখতেই পাচ্ছ থার্ড এই থার্ড তুমি একটা লেখা রাখবে থার্ডে লেখবা যে বুঝলি ইলেকট্রন আসক্তির সংজ্ঞা লেখবা ঠিক আছে তারপরে লেখবা আমরা জানি এটাই লেখবা যে পাওয়ারটিতে থাকে উপর থেকে পর্যায় বাম থেকে ডানে গেলে পর্যায় সারণী বাম থেকে ডানে গেলে পর্যায় সারণী বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায় ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায় এবং পর্যায় উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায় ঠিক আছে খুব কাজ হচ্ছে ঠিক আছে এখানে আমরা আরেকটা কাজ পাচ্ছি এই সেকেন্ড কাজটা করো আমি ফার্স্ট পয়েন্টের ক্ষেত্রে আসলে আমি বলতে ভুলে গেছি এটা মাস্ট তোমাকে করতে হবে সেটা হচ্ছে তুমি স্টুডিয়ামে এটা আমি যে 1 দিচ্ছি এটা প্লাস সেকেন্ড হয়ে যাবে এটা হচ্ছে আসলে ফার্স্ট এটা হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে থার্ড এটা হচ্ছে ফোর্থ কাজ ঠিক আছে এটা হচ্ছে কি ইলেকট্রন ইলেকট্রন যেই মোডে দেখাতে হবে এখানে কীভাবে এখানে দেখাবো যেমন আমি দেখাই সিরিয়াস ওয়ান ঠিক আছে তাহলে এখন কি বলতে পারছি গ্রুপ মানে কত গ্রুপ সিরিয়াস আছে কারণ যেহেতু গ্রুপ এখন এবং গ্রুপ আমরা বুঝতে পারলাম এবং আমাদের কি দেখো গ্রুপ পর্যায়ে এখন একবার পর্যায়ে কত আমাদের কিন্তু সর্বশেষ তখন কত দিন ঠিক আছে ওই কোডটা লিখে দিবা লেখার পরে এই জায়গায় এসে লিখবা যেটা আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম হচ্ছে পর্যায় সারণী গ্রুপ নাম্বার 1 পর্যায় নাম্বার 2 এর গ্রুপ নাম্বার 1 এ অবস্থান করছে এবং কোনটি পর্যায় সারণী নাম্বার কোন কত পর্যায় থাকে ধরেন অবভিয়াসলি কোন ইকুয়েশন দিয়ে দাও মানে 1 স্কয়ার প্লাস স্কয়ার 26 সিরিয়াস স্কয়ার 3 6 কত হচ্ছে আমাদের 10টা 18 হয়ে গেছে আমাদের 18 রাখেন 5 হবে দেখতে পাচ্ছি পর্যায় হবে 3 নাম্বার পর্যায় পর্যায়টা কত 3 নাম্বার আচ্ছা পর্যায় 3 গ্রুপ কত যদি এস তাহলে হবে কি 5 2 7 প্লাস 3 ঠিক আছে কেন আমরা এই যে ইউনিভার্সিটি করি যে আমরা একটা পার্ট লিখে দেবো এবং দেখি জাস্ট ইউনিভার্সিটি করতে একদম বেসিক থেকে তোমার সারা জীবন কাজে লাগবে তুমি ক্লাস 8 শিখে গেলে একদম তোমার যতটুকু কাজ লাগবে আমি তুমি যদি সায়েন্স নাও ক্লাস 9 ক্লাস লাগবে এবং ইন্টারনেটে কাজ লাগবে ঠিক আছে ভার্সিটি ক্লাস লাগবে ইংলিশ কাজ লাগবে ঠিক আছে না তুমি যে কোনো কাজ করতে পারো তাহলে তোমাদের কোনটা দিতে একদম 30 থেকে 40 মিনিট সময় একদম এরকম নির্দেশ কি কথা সহজ পদ্ধতিতে সে শিখিয়ে দিবে না এটা দিকে তো আমরা এখান থেকে লিখব যে যেহেতু পর্যায় সময় এই নাম্বার গ্রুপে অবস্থিত একটা মনে হচ্ছে এক নাম্বার গ্রুপে আরেকটা মনে হচ্ছে সকালে মতো যেহেতু আমরা জানি যে যত বাম থেকে ডানে যায় তত এটা আসলে বৃদ্ধি পায় সুতরাং আমরা এখন থেকে বলতে পারি যে যেহেতু সোডিয়াম কি এটা এখানে সোডিয়াম যদি হয়
আর অনেক গ্রুপ হচ্ছে কি ক্লোরিন, কারণ এটা হচ্ছে 17 নাম্বার গ্রুপ, হচ্ছে 1 নাম্বার গ্রুপ, এটা হচ্ছে বাম, এটা হচ্ছে ডান। তাহলে তোমাদের বোঝানো যাচ্ছে নাকি সোডিয়ামটা কি অরিজিনালি বামে অবস্থিত, কার অপেক্ষায় ক্লোরিনের অপেক্ষায়, সুতরাং সোডিয়ামের ইলেকট্রন আসক্তি কম। অথবা তুমি এটা লিখতে পারো যে সোডিয়াম থেকে যেহেতু ক্লোরিন ডানে অবস্থিত, আর আমরা তো জানি যে পজিটিভ বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, ঠিক আছে, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কি বেশি এবং সোডিয়ামের ইলেকট্রন আসক্তি কম, ঠিক আছে। এবার তোমরা একটা দিয়ে দিবা যে ফ্রম লিখে সোডিয়াম থেকে বেশি কার অবভিয়াসলি ক্লোরিনের, এটা দিয়ে দিবা, ঠিক আছে। আমরা সেখানে কি করবো, চারটা কুইজ আমরা ভাগ করবো। আরে হ্যাঁ, পঞ্চম একটা পার্ট তোমরা লিখবে অবশ্যই, অবভিয়াসলি দেখবা। সুতরাং অতএব বলা যায় উপরোক্ত আলোচনাকে বলা যায়, তাই উপরোক্ত আলোচনাকে প্রতীয়মান হয় যে এই বিষয়ে কয়েকগুলো চারটা ভাগ আমরা করবো, চারটা করে বাকি তিনে তিন আরো চার দেওয়ার কথা বা সৌন্দর্য মাধুর্য সৌন্দর্যের জন্য আমরা এইটা লিখবো, পাঁচটা লিখবো, ঠিক আছে। তো বুঝতে পারছি আশা করি। প্রথমে কি করবা, আমরা অনেক সময় কি করি সোডিয়াম ডিরেক্টলি দিয়ে দেবে, সোডিয়াম এই সময় এবার নিজেকে বের করতে হবে, সুতরাং আমি বের করে দেখাই। প্রথমে আমাকে কি করতে হবে, মৌল আইডেন্টিফাই করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তৃতীয়ত হচ্ছে আমাদেরকে চিত্র রাখতে হবে। এই চিত্র কিন্তু কেউ আঁকবে না, তোমার ক্লাসে কেউ আঁকবে না, ঠিক আছে, শুধু তোমার তোমার খাতা লিখে হবে। আমি নিজে এইভাবে লিখে সংক্ষিপ্ত পেয়েছি, ঠিক আছে। আমাদের ফোর্থ কাজ হবে কি, যেই বিষয়ে কথা বলতে বলবে, যে বিষয়টা আমাদের প্রশ্ন বলবে, এটা আসল কথা বলছে, আমরা সেই সংজ্ঞা দেবো, দেন বলবো যে বলছি নাম থেকে ডানে গেলে এটা এটা ব্যাখ্যা করবো, চিত্রটা ব্যাখ্যা করার পর আমরা আরো ব্যাখ্যা করবো কি কোনগুলো কোথায় অবস্থান করেছে, এটা অবস্থান করছে মানে কি তাদের কি হবে, এই কারণে তাদের ইলেকট্রন আসক্তি কম বা বেশি হবে, তারপর আমরা পর্যায়টা দেখিয়ে দেবো, ঠিক আছে। সুতরাং প্রতিমান হয়ে যাবে, সুতরাং আলোচনা করতে পারি, তাই বলা যাবে কি অনেক কিছু সুতরাং তাই বলা যায় অভ্যন্ত আলোচনা থেকে বলা যায় অভ্যন্ত আলোচনা প্রতিমান হবে, সুতরাং বলা যায়, ঠিক আছে। এই দেখে যে ইলেকট্রন আসক্তির মান কি, এখানে ক্লোরিনের বেশি, সোডিয়ামের কম, ঠিক আছে। তো ইলেকট্রন আসক্তি না বলে যদি আয়নীকরণ শক্তি সেম প্রসেস জাস্ট চেঞ্জ হতে কোথায়, ইলেকট্রন শক্তির সংখ্যাটা, এই সংখ্যাটা চেঞ্জ হতে, ঠিক আছে। আর এখানে তুমি একটা কি আয়নীকরণ শক্তি আর সেম থাকে সব কিছু, ঠিক আছে। যদি বলো তড়িৎ সেমটা কথা একদম সেম, কিন্তু এখানে কি তড়িৎের মধ্যে সংখ্যাটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারছো খুব সহজ হয়েছে বিষয়টা, ওদের কাছে একটু ইজি হচ্ছে। ঠিক এইরকম প্রশ্ন এসেছে 45টা সেম টু সেম প্রশ্ন। আমি তোমাদেরকে পরে 5 মিনিট যে কোন টাইপের কোনটা আছে সেটা দেখিয়ে দেবো, ঠিক আছে। ওকে, আজকে এই পর্যন্তই। সব ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, গুড বাই। জাস্ট নিজের প্রতি বিশ্বাস রেখে চালিয়ে যাও। বাই বাই, আসসালামু আলাইকুম।